বিমল কাকা কালকে ঘাটে বলছিল বাজারে নাকি এখন ডিমওয়ালা বড় ইলিশের দারুণ চাহিদা। তোমার এই কুটিল বুদ্ধির জন্য গ্রামের মানুষ তোমাকে একটু এড়িয়ে চলে, কিন্তু মনের দিক থেকে তুমি আসলে খুব খারাপ মানুষ নও। তবে কেন এমন করো? মনে হচ্ছে আজকে আমার দীর্ঘ পরিশ্রম সার্থক হলো। টানা 3 দিনের বৃষ্টিতে চারপাশ ভেসে গেল, অথচ আমাদের কপালে লিখন দেখো, হাঁড়িটা এখনো শূন্য পড়ে আছে। একটা ছোট চুনোপুঁটিও জালে উঠছে না। এই উত্তাল নদী তো আমাদের অন্নদাতা, আজ না হয় সে আমাদের পরীক্ষা নিচ্ছে। তুমি ধৈর্য ধরে জালটা ফেলো, কাল নিশ্চয়ই আমাদের জালে রূপলি ইলিশের মেলা হবে। আজকে যদি বড় কোনো মাছ না পাই তবে কালকে লতা বৌদির কাছ থেকে চাল ধার করতে হবে। মাছ বিক্রি করেই তো বাজার করতে হয়। গাঙের জল যখন এত ঘোলা হয়েছে তখন বড় মাছেরা নিশ্চয়ই জলের ওপর উঠে আসবে। তুমি আরেকবার জোরসে টান দিয়ে জালটা নদীর মাছ বরাবর ছুড়ে দাও দেখি। বিমল কাকা কালকে ঘাটে বলছিল বাজারে নাকি এখন ডিমওয়ালা বড় ইলিশের দারুণ চাহিদা। যদি তেমন একটা মাছও আজকে আমাদের ভাগ্যচক্রে আটকে যায় তবে সপ্তাহের সব দেনা এক ঝটকায় শোধ হয়ে যাবে। তুমি শুধু ঈশ্বরের নাম স্মরণ করে জালটা নদীর ওই গভীরে বাঘটার দিকে ফেলে অপেক্ষা করো। নদী আমাদের কখনো পুরো খালি হাতে ফেরায়নি, আজ হয়তো একটু বেশি পরীক্ষা নিচ্ছে। তুমি শান্ত হয়ে আরেকবার জালটা গুটিয়ে ভালো করে মাঝ নদীতে ফেলো। তুমি শক্ত করে নৌকার হালটা ধরো সুজাতা। আমি ওপরওয়ালার নাম নিয়ে এই ডিমওয়ালা বড় ইলিশের আশায় শেষবারের মতো জালের দড়িটা নদীর বুকে ছুঁড়ে দিচ্ছি। যা কপালে আছে তাই ঘটবে। এই আষাঢ়ে টানা বৃষ্টি আর থামার নামগন্ধ নিচ্ছে না আরতি। সকাল থেকে গুদামে বসে বসে চালের দিয়ে বৃষ্টির টুপটাপ শব্দ শুনছি। আড়তে মাছের আমদানি একেবারে থমকে গেছে। দূর দূরান্ত থেকে কোনো পাইকারি আসতে পারছে না। এভাবে চললে আমার এই মাছের ব্যবসাটাই এবার লাটে উঠবে দেখছি। তুমি এখানে বসে নিজের ব্যবসার লোকজনের হিসেব দেখছো, আর ওদিকে গ্রামের পর গ্রাম 5টা ঘরের উনুনে আজ 2 দিন ধরে আগুন জ্বলেনি, সেই খবর কি একবারও রেখেছো? লতা একটু আগে এসে কাঁদো কাঁদো মুখে বলছিল অনিমেষের ঘরের হাঁড়িটা নাকি পুরো খালি পড়ে আছে। দীপার ছোট বাচ্চাটাও কালকে রাত থেকে শুধু একটু ফেনা ভাতের জন্য কান্নাকাটি করছে। গ্রামের অনাহারে থাকা মানুষদের কথা শুনলে বুকের ভেতরটা খচখচ করে ওঠে। কিন্তু আমি একলা মানুষ, এই আড়তে সামান্য পুঁজি নিয়ে কতজনকে আর অন্ন দেব বলো? তুমি একা কেন হতে যাবে? ঈশ্বর তোমাকে গ্রামের 10টা মানুষের চেয়ে সামর্থ্য একটু বেশি দিয়েছেন তুই বিপদের দিনে সবার পাশে থাকার জন্য। তপনের মতো লোভী মানুষও আজ টাকার অভাবে চাল কিনতে পারছে না। গ্রামের মানুষের এই দুঃসময় তুমি যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে না দাও তবে মানুষগুলো বাঁচবে কি করে? আমি ভাবছি কাল সকালেই দরকার হলে শহরের বড় আড়তদারের কাছে থেকে কিছু টাকা অগ্রিম ধার নিয়ে আসব। আর লবণের গুদামে যেটুকু জমানো তহবিল আছে তা দিয়ে আপদকালীন একটা ব্যবস্থা করতে হবে। আমাদের নিজেদের ঘরের চালের বস্তা থেকে অন্তত অর্ধেকটা চাল আর ডাল এখনই লতাদের হাতে দিয়ে অসহায় পরিবারগুলোর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, বাকিটা কাল দেখা যাবে। ঠিক বলেছ আরতি। ঘরের লক্ষ্মী যখন নিজে হাতে দান করার কথা বলছে তখন আর পিছুপা হওয়া মোটেও উচিত হবে না। খিদের জ্বালা বড় কঠিন জ্বালা, ওকে আটকে রাখা পাপ। আমি এক্ষুনি গুদামের পেছনের ঘর থেকে 2টো বড় চালের বস্তা বের করছি, তুমি লতাকে ডেকে আনো। আমি জানতাম তুমি কোনোদিন গ্রামের মানুষকে এভাবে অভুক্ত মুখে ফিরিয়ে দিতে পারবে না। তোমার এই দয়ালু স্বভাবের জন্যই তো গ্রামের সবাই তোমাকে এত শ্রদ্ধা করে। ও তপনদা, একটু শুনে যাও না গো। সাত সকালে আরতির দিকে তড়িঘড়ি করে ছুটছো কেন? একটু দাঁড়াও না ভাই। বলছি গতকালের ওই ঝড় তুফানের পর আজকে আমাদের মাছের বাজারের অবস্থাটা কেমন? ঘাটে কি কোনো নৌকোর দেখা মিলেছে? আর বলো না দীপা বৌদি, বাজারের অবস্থা তো একেবারে কেরোসিন। নদীতে জল এত বেড়েছে যে কোনো জেলেই কুলে নৌকা বেরাতে পারছে না। জালে কোনো মাছই নেই, আড়ত পুরো ফাঁকা। তাই বাজারে 2-1টা ছোট মাছ যা উঠছে তার দাম এখন আকাশ ছোঁয়া। আমাদের মতো গরিবের ছোঁয়ার বাইরে। বলছো কি তপনদা, বাজার যদি চড়াই হয় এত, তবে আমাদের মতো সাধারণ মানুষের কপালে আজকেও কি শুধু নুন ভাত জুটবে? একটা ছোট ইলিশের আশাও কি করা যায় না? আমার ছোট ছেলেটা কাল রাত থেকে বায়না ধরেছে একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবে। যদি সস্তায় কিছু পাও তবে আমার জন্য এনো।
আরে বৌদি, এই বাজারে সস্তার কথা ভুলে যাও। এখন যদি কেউ একটা ডিমওয়ালা বড় ইলিশ তুলতে পারে তবে সে তো রাতারাতি বড়লোক হয়ে যাবে। আমি নিজে ওই সুযোগেরই সন্ধানে আছি। যদি কোনো জেলের জালে তেমন মাছ আটকে থাকে তবে কম দামে বাগিয়ে শহরের চড়া দামে বেচে দেব। তোমার মনে সারাক্ষণ শুধু এই লাভের চিন্তাই ঘুরে তপনদা। গ্রামের মানুষের এই কষ্টের দিনেও কি তুমি নিজের আখের গোছানোর ফোন দিয়ে আটছো? এটা কিন্তু ঠিক নয়। মানুষ খেতে পারছে না আর তুমি ভাবছো কার মাছ কম দামে হাতিয়ে নেওয়া যায়। তুমি আমাকে মিচে মিচে ভিলেন বানাচ্ছ বৌদি। আমি তো আর কারোর পকেট কাটছি না। ব্যবসার খাতিরে একটু বুদ্ধি খাটানোকে যদি তুমি লোভ বলো তবে তাই বলতে থাকো। তোমার এই কুটিল বুদ্ধির জন্যই গ্রামের মানুষ তোমাকে একটু এড়িয়ে চলে, কিন্তু মনের দিক থেকে তুমি আসলে খুব খারাপ মানুষ নও। তবে কেন এমন করো? আমাকে নিজের পথ নিজেকেই করে নিতে হবে। ওই দেখো, দূর থেকে মনে হচ্ছে অনিমেষের নৌকাটা ঘাটের দিকে আসছে। আমি আর দাঁড়াচ্ছি না, দেখি ওর জালে কিছু উঠলো কিনা। আচ্ছা যাও, তবে অন্যায্য কিছু করো না তপনদা। অনিমেষ খুব সৎ আর পরিশ্রমী ছেলে। ওর সরলতার সুযোগ নিয়ে ওকে ঠকাতে যেও না যেন। নদী আজ কাউকে দয়া করে যদি থাকে তবে তার ন্যায্য পাওনা যেন সে পায়। ও সুজাতা, এই দুর্যোগের দিনে কচুর শাক তুলছো বুঝি? আমি এই এক বাটি চাল নিয়ে এলাম। আজ দুপুরে অন্তত দুটো ফুটিয়ে নিও। না লতাদি, তুমি বারবার এভাবে আমাদেরকে সাহায্য করছো, আমার খুব খারাপ লাগছে। আমরা আর কতদিন ধার দেনা করবো বলো তো? দূর পাগলি, ধার দেনা কিসের? বিপদের সময় প্রতিবেশীর পাশে দাঁড়ানোই তো আসল ধর্ম। এইটুকু চাল দিতে না পারলে কিসের মানুষ আমরা? তোমার মনটা বড় ভালো দিদি, নইলে এই টানা বৃষ্টির দিনে যখন সবার ঘরে টানাটানি তখন তুমি নিজের ঘরের চাল আমাদের দিচ্ছ। নিজের ঘরের কথা ভাবলে কি আর সমাজে চলা যায়? নদী যেমন সবাইকে দেয় তেমনি মানুষেরও তো উচিত একে অপরের সুখে দুঃখে পাশে থাকা। ঠিক বলেছো দিদি, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ও ফিরলে আজকে 4টে ভাত ওকে দিতে পারবো। অনিমেষ তো খুব খাটিয়ে ছেলে। দেখো, ঈশ্বর তোমাদের কষ্ট বেশি দিন রাখবেন না। মেঘ কাটলেই আবার ওর চালে মাছের মেলা বসবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক দিদি। আমি এখন তবে উনুনটা ধরায় গিয়ে কচুর শাক দিয়ে এই গরম ভাতটুকু আজ অমৃতের মতো লাগবে। নদী আজ খুব অশান্ত, সাবধানে থেকো অনিমেষ। দাদা, ঘরে ক্ষুধার আগুন এই অশান্ত নদীর ঢেউয়ের চেয়ে অনেক বেশি ভয়ানক গো। এই তীব্র তুফানের মধ্যে নৌকা ধরে রাখা দায়। আজ আর জাল ফেলো না ভাই। 3 দিন ধরে হাঁড়ি চড়েনি দাদা। আজকে পিছপা হলে আমরা যে না খেয়ে মারা যাব। তবে তোমাদের মতো কিছু মানুষের জন্য এখনো বেঁচে আছি। কিন্তু জীবনটা তো আগে বাঁচাবে। জোয়ারের টানে নৌকা উল্টে গেলে কি সর্বনাশ হবে ভেবেছো? নদীর বুকেই আমার জন্ম দাদা। ঢেউয়ের মধ্যে গতি আমি ভালো করেই চিনি। ওপরওয়ালা আমাকে রক্ষা করবেন। তোর এই জেদের কাছে আমি হার মানলাম। তবে নৌকার হালটা খুব শক্ত করে ধরে রাখিস। আপনি আশীর্বাদ করুন দাদা, আজকে যেন একটা বড় ডিমওয়ালা ইলিশ নিয়ে কুলে ফিরতে পারি। বাইরে যে টিপটিপ করে অনবরত বৃষ্টি হয়ে চলেছে লতা, এতে আমার মনের ভেতর চিন্তাটাও যেন দ্বিগুণ বাড়ছে। গতকাল আমি দীপার বাড়ি গিয়েছিলাম। ওর বাচ্চার শুকনো মুখটা দেখে আমার নিজের চোখেই জল এসেছে। গ্রামের এই অভাবী মানুষগুলোকে বাঁচাতে আমাদের ঘরের জমানো তহবিল থেকে বড় কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি কাল রাতে কর্তার সাথে এই নিয়ে কথা বলছিলাম। উনি বলছিলেন যে আড়তের লভ্যাংশ থেকে এবার একটা বড় অংশ গ্রামের মানুষের কল্যাণে দান করবেন। কিন্তু শুধু টাকা দিলেই তো হবে না লতা। আমাদের নিজেদের উদ্যোগে গ্রামের সব কর্মহীন নারীদের ডেকেই রান্নাঘরেই বড় আকারে মুড়ি আর খই ভাজার কাজ চালু করতে হবে, যাতে ওদের একটা উপার্জনের পথ হয়। দিদি, তোমার এই বুদ্ধির তো তুলনা হয় না। মুড়ি ভাজার কাজটা শুরু করতে পারলে গ্রামের সাধারণ গৃহবধূরা অন্তত দুর্যোগের দিনে ঘরে বসে 2 পয়সার মুখ দেখবে। দীপা, সুজাতা, ওরা সবাই তো বাড়ির কাজে পারদর্শী। আমি আজ বিকেলেই বৃষ্টি মাথায় নিয়ে ওদের বাড়ি গিয়ে খবর দিয়ে আসবো। ওরা শুনলে অনেক সাহস পাবে। হ্যাঁ লতা, তুমি আজই ওদেরকে ডেকে বলো যে চাল আর খড়িমাটির সব খরচ এই ঘর থেকেই দেওয়া হবে। ওরা শুধু এসে শ্রম দেবে আর তৈরি মুড়ি বাজারে বেচে লভ্যাংশ নিজের মধ্যে ভাগ করবে। তুমি শুধু দয়ার সাগর নও দিদি, তুমি এই গ্রামের মানুষের আসল অভিভাবক। এই চরম বিপদের দিনে এমন একটা কর্মসংস্থানের কথা তোমার মাথায় আসতেও পারে।
আমি একা কিছু নই লতা, তোমরা পাশে আছো বলেই আমি এত বড় একটা কাজে হাত দেওয়ার সাহস পাচ্ছি। তুমি মুড়ির চালগুলো আর একটু ভালো করে নেড়ে নাও, আর কাল সকাল থেকেই যেন ওরা এসে এখানে কাজে যোগ দিতে পারে সেই ব্যবস্থা পাকা করো। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি এখনই ঘরের এই কাজটা শেষ করে সুজাতাদের ঘরের দিকে যাব, আর সবাইকে বুঝিয়ে একসাথে কাল সকালেই তোমার এই উঠোনে নিয়ে আসবো। আরে দি বৌদি, ঘরের বাইরে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু যদি এদিকে আসতে তবে বড় উপকার হতো। আমার শরীরটা কালকে রাত থেকে একেবারে ভালো নেই, প্রচণ্ড জ্বর আর বুকে সর্দি বসে সারা শরীর যেন ব্যথায় ভেঙে আসছে। কবিরাজ দেখানোর মতো একটা কানাকড়িও পকেটে নাই, তাই তোমার কাছে একটু টাকা ধারের আশায় ছুটে এসেছি। ওমা তপন যে, তা তোমার গলা শুনে আর চোখের চাউনি দেখে তো অন্য কথা মনে হচ্ছে। তোমাকে দেখে তো একটু অসুস্থ বা জ্বরে কাতর বলে মনে হচ্ছে না। তুমি সত্যি অসুস্থ তো, নাকি দুর্যোগের দিনে নতুন কোনো ফোন দিয়ে এটেছো আড়তের টাকা হাতানোর জন্য? তুমি আমাকে গ্রামের আর 5টা মানুষের কথায় ভুল বুঝে সবসময় ভিলেন ভাবো, কিন্তু আমি তো আর বেইমান নই যে নিজের অসুস্থতা নিয়ে মিচিমিচি কপাল চাপড়াবো। আমি সত্যি সত্যি ভীষণ অসুস্থ। তোমার অতীত রেকর্ড তো খুব একটা সুবিধের নয় তপন। কাল সকালেই তো তোমার বিমল দাদা বলছিল তুমি নাকি বাজারে চড়া দামে মাছ বেচার জন্য জেলের নৌকাগুলো তো ঘুরঘুর করছিলে, তখন তোমার শরীর তো বেশ চাঙ্গা ছিল। আজকে সকাল থেকে আমার মাথা ঘোরবার চোটে বিছানা থেকে ওঠাই দায় হয়ে পড়েছে। বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো প্রতারণা করছি না। গ্রামের আর কেউ আমাকে বিশ্বাস না করলেও তুমি তো দয়ালু মানুষ। তুমিও যদি এই অসুস্থতার দিনে টাকা না দিয়ে ফিরিয়ে দাও তবে বিনা চিকিৎসায় মারা যাবে। মরণ এত সস্তা নয় তপন, আর আমি তো মানুষের মুখের কথা দেখে নয়, তার ভেতরের আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করি। তোমার এই অনুনয় বিনয় আমার মনকে পুরোপুরি বিশ্বাস করাতে পারছে না। তবুও আমার এই হাত কখনো কাউকে খালি ফেরত দিতে শেখায়নি। বিশেষ করে যখন কেউ নিজের রোগ ব্যাধির কথা বলে, আমার চৌকাঠে এসে দাঁড়ায়, তখন তাকে ফেরানো পাপ। এই নাও 500 টাকা। তোমারই দয়া আর বিশ্বাসের মর্যাদা আমি সারা জীবন মনে রাখবো বৌদি। আমার শরীরটা একটু ভালো হলেই আরোতে খাটুনি দিয়ে সব দেনা পাই টু পাই শোধ করে দেবো। ঠিক আছে, তোমার এই লম্বা চওড়া প্রতিশ্রুতির কথা আর শুনতে চাই না। তুমি এখন যাও দেখিনি বাপু। ও সুজাতা, এই বিরামহীন বৃষ্টিতে তো আমাদের চারপাশটা ডুবে গেল। ঘরে বসে বসে আফসোস না করে একটা কাজ করলে কেমন হয়? এই যে আকাশ থেকে অঝরে জল পড়ছে, এটা যদি আমরা ঠিকমতো ধরে রাখতে পারি তবে সামনের খরা মরশুমে আমাদের জলের কষ্ট কমবে। ঠিক বলেছ দীপাদি, এমন চমৎকার বুদ্ধির কথা তো আগে মাথায় আসেনি। এই বৃষ্টির জল তো আসলে আকাশের আশীর্বাদ, অথচ চৈত্র মাসের কাঠফাটা রোদে যখন নদী শুকিয়ে যায় আর কলে জল ওঠে না, তখন এক ঘটি জলের জন্য আমাদের গ্রাম জুড়ে হাহাকার পড়ে যায়। সেই তো বলছি বোন, প্রকৃতির দানকে যদি আমরা এভাবে অবহেলা করি তবে আমাদেরই কষ্ট বাড়তে পারে। তাই চলো আজ থেকেই ঘরের সব বড় পাত্রগুলো বের করি। বৃষ্টির জল শুধু জমানো নয়, এটা দিয়ে আমরা রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজই করতে পারবো। এতে পরিশ্রমও কমবে, আমাদের জলের উৎসগুলো একটু জিরিয়ে নিতে পারবো। আমি এখনই ঘর থেকে বড় তামার কলস আর মাটির জ্বালাগুলো বের করে আনছি। তুমি একটু উঠোনের এই পরিষ্কার দিকটা দেখো, যেখানে টিনের চালা থেকে জলটা তরে পড়ছে। এই জল যদি একবার জমা করে ঢেকে রাখতে পারি, খাবার সময় জলের অভাব হবে না। কলসগুলো নিয়ে এসো, আমি উঠোনের এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, যাতে একটু ধুলোবালি জলের সঙ্গে না মেশে। আজকে তুমি আমাকে নিরাশ করলে না। এ বিশাল ডিমওয়ালা রূপালী ইলিশটা আমার জালে দিয়ে আমাদের কয়েকদিনের উপোস কাটানোর ব্যবস্থা করে দিলে। এমন মাছ তো এ জন্মে চোখে দেখিনি। আঁশের ঝিলিক যেন চোখের পলক ধাঁধিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আজকে আমার দীর্ঘ পরিশ্রম সার্থক হলো। আরে বাপরে অনিমেষ, এ তো মাছ নয়, এ যেন আস্ত একটা জলহস্তি তুলে এনেছো। তোমার ভাগ্য তো দেখি এক রাতেই খুলে গেল। এই মাছ বাজারে গেলে তো হুলুস্থুল পড়ে যাবে। শোন ভাই, মাছটা তুই আমার কাছে বেচে দে, আমি তোকে এখনই নগদ কয়েকটা কর করে নোট ধরিয়ে দিচ্ছি। না তপনদা, এই মাছ বিক্রির জন্য আমি তোমার মতো মাঝপথের দালাল হতে দালালদের হাতে ছাড়তে পারবো না। এটা আমার সাধনার ফল আর গ্রামের সেরা সম্পদ। তুমি যতই লাভের লোভ দেখাও না কেন, আমি জানি তুমি আমার কাছ থেকে সস্তায় নিয়ে শহরে গিয়ে চড়া দামে পকেট গরম করবে। শোন, এই বৃষ্টিতে মাছটা আড়তে নিয়ে যাওয়া অনেক কষ্টের কাজ, তার চেয়ে এখানেই দরদাম মিটিয়ে ফেল। আমি তোকে বাজারে ন্যায্য দামের চেয়েও একটু বেশি দেব, যাতে তোর আর সুজাতার সামনে 1 মাস আয়েশ করে কেটে যায়।
আমি সোজা বিমলদার মাছের আড়তে যাব। উনি এই গ্রামের সবচেয়ে বড় জহুরি, আর আমার বিপদের দিনের পরম বন্ধু। উনি যা মূল্য নির্ধারণ করবেন তাতেই আমি খুশি। তুই কি ভাবছিস বিমল তোকে সোনার দামে কিন্তু মানে এটা কিনবে? ও তো নিজের আড়তের কমিশন কেটেই তোকে টাকা দেবে। তার চেয়ে আমার নগদ টাকাটা নিলেই তো ভালো করতিস। জেদ করিস না অনিমেষ, এমন মাছ বারবার জালে ওঠে না। এই একটা সুযোগ হাতছাড়া করলে পরে কিন্তু আফসোস করতে হবে, ভালো করে ভেবে দেখ। আফসোস আমার হবে না তপনদা, কারণ আমি সততার পথে চলতে চাই। বিমলদার উপর আমার অগাধ বিশ্বাস আছে যে তিনি আমাকে ঠকাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর যখন অতই বিমলদার উপর বিশ্বাস, তবে যা তার কাছেই যা, দেখি সে তোকে কত বড় লোক বানিয়ে দেয়। হ্যাঁ, এ কি দেখছি রে অনিমেষ, এ তো ইলিশ নয়, যেন গঙ্গা রাজকন্যাকে ধরে নিয়ে এসেছিস। এত বড় আর ডাগর ডিমওয়ালা মাছ আমি আর এই 30 বছরের ব্যবসায় আগে কোনোদিন দেখিনি। আজকে নদীর কৃপায় এই ডিমওয়ালা মাছটা আমার জালে ধরা পড়েছে। আমি ঘাটে তপনকে এড়িয়ে সোজা আপনার কাছে নিয়ে এলাম। আমি জানি এই মাছের আসল কদর আপনার চেয়ে বেশি কেউ বুঝবে না। শোন অনিমেষ, এই মাছটা আমি নিজের জন্য কিনবো, তবে এটা বাজারে বিক্রি করার কথা আমি ভাবতেও পারছি না, কারণ এমন সম্পদ গ্রামে খুব কম আসে। আমি এটার জন্য তোকে 3000 টাকা দিচ্ছি, তুই কোনো দ্বিধা করিস না। এই টাকাটা তোর পরিশ্রমের ন্যায্য পাওনা, আর এই দুর্যোগের দিনে তোর প্রাপ্য উপহার। 3000 টাকা? আমি তো ভাবছিলাম 700-800 টাকা পেলে আমাদের 2 সপ্তাহের চাল কেনা হয়ে যাবে। এত টাকা তো আমি একসাথে চোখেও দেখিনি। আপনার দয়ার কথা আমি কোনো দিন ভুলব না। এই টাকা দিয়ে আমি সুজাতার জন্য একটা শাড়ি কিনব, আর ঘরের সব দেনা আজই মিটিয়ে দেব। দয়া না রে পাগলা, এটা তোর অধিকার। মাছের পেটের ওই ডিম আর বিশাল সাইজটা দেখলেই বোঝা যায় এর মূল্য বাজারে আরো বেশি হতে পারতো, কিন্তু আমি তোকে ঠকাতে চাই না। এই 3000 টাকা দিয়ে তুই তোর ঘরটা ভালো করে গোছগাছ করে নে, আর এই মাছটা আজ রাতেই আমার বাড়িতে রান্নার ব্যবস্থা করছি। আমার একটা অনুরোধ রাখবেন। এই ডিমওয়ালা ইলিশ মাছটা তো আপনি কিনলেন, কিন্তু আমি চাই আজকে রাতে এই মাছের ভোজ আমার বাড়িতেই হোক, আর আপনি বৌদিকে নিয়ে আমাদের ওখানেই খেতে আসবেন। আমার জালে ওঠা সেরা মাছটা যদি আপনাদের সাথে ভাগ করে খেতে পারি, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। মাছটা আরতি রান্না করবে, কারণ ইলিশের ওই ডিম সামলানোর কায়দা ওর খুব ভালো করে জানা আছে। তুই শুধু রাতে সুজাতাকে নিয়ে চলে আসবি। সে তো আমাদের পরম সৌভাগ্য হবে দাদা। আমি এখন তাহলে আসি। এই যে তপনদা, দেখো আমার হাতে 3000 টাকা। বিমল দাদা মাছের দাম এক কথাতেই দিয়ে দিলেন, এবং কোনো দরাদরি পর্যন্ত করেননি। 3000 টাকা? বিমল তো দেখছি সত্যি মাথা খারাপ করে ফেলেছে। একটা মাছের জন্য এতগুলো টাকা নষ্ট করবার কি মানে হয় আমি তো ভেবেই পাচ্ছি না। ও আসলে তোকে দয়া করে বেশি টাকা দিয়েছে যাতে তুই ওর আড়তে সারা জীবন গোলামি করিস। তুমি যাই বলো না কেন তপনদা, বিমল দাদা আমাদের ঘরের মানুষের মতো। যা হোক, রাগারাগি ভুলে যাও। আজকে রাতে বিমল দাদার বাড়িতে মাছের ভোজ হবে। তুমিও কিন্তু সময় করে ওখানে দাওয়াত খেতে যেও। আমরা সবাই একসাথেই থাকবো। বিমল আমাকে দাওয়াত দিয়েছে নাকি তুই আগ বাড়িয়ে বলছিস? জানি না সে আমাকে সহ্য করতে পারবে কিনা, তবুও দেখি, যদি সময় পাই তবে একবার উঁকি দিয়ে আসবো। আমাদের মধ্যে যতই রেষারেষি থাক, খাবারের পাতে আমরা সবাই এক গ্রামের ভাই। তাই মুখ ভার না করে অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোর এই সরলতা মাঝে মাঝে আমার রাগ বাড়িয়ে দেয়, আবার মাঝে মাঝে মায়া লাগে। দেখবো সময় হলে আসবো, তবে ভালো মাছের পিসটা যেন আমার পাত থেকে গায়েব না হয়। তাই হবে। আমি তবে এখন আসি। বাজার থেকে সুজাতার জন্য পছন্দের কিছু জিনিস কিনতে হবে। রাতে কিন্তু দেরি করবে না, ঠিক সময় মতো চলে এসো। ও দীপা, মাছের পেটিগুলো যেন ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রেখো। এই ডিমওয়ালা ইলিশের আসল স্বাদ তো কোমলতার মধ্যেই লুকিয়ে আছে বোন। লতা, তুমি কাঁচা লঙ্কার সর্ষে বাটাটা একটু মিহি করে বেটে দাও দেখি। মশলার মান ঠিক না হলে কিন্তু বিমল আর অনিমেষদের খাওয়ার আনন্দটাই মাটি হয়ে যাবে। দিদি, আমি খুব সাবধানে মাছগুলো ভাজছি। এমন তেলওয়ালা মাছ আমি আগে কখনো কোনোদিন রান্না করিনি। আমাদের ভাগ্য ভালো যে বর্ষার মৌসুমে অনিমেষের জালে এমন একটা ইলিশ ধরা পড়েছে। সর্ষে বাটা প্রায় তৈরি দিদি। আমি এতে একটু কাঁচা সর্ষের তেলও মিশিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরো ভালো হয়।
আরতি দিদি, তোমার হাতের এই ইলিশের কালিয়া তো আমাদের গ্রামের সেরা রান্না। ডিমগুলো আলাদা করে ভেজে রেখো লতা, ওগুলো যখন ভাতের ওপর গরম গরম পড়বে তখন জিভে জল এমনিই আসবে। আমরা তিনজনে মিলে যেভাবে এই বিশাল রান্নার জোগাড় করছি, আমার তো মনে হচ্ছে গ্রামের কোনো মস্ত বড় উৎসবে আমরা সবাই সামিল হয়েছি। দীপা, মাছের ডিমের বড়াগুলো তুলে নাও। সুজাতাকে বলো যেন পরিবেশনে একটু হাত বাড়ায়। সবাই মিলে একসাথে আনন্দ না করলে তৃপ্তি হয় না। আপনি শুধু শেষবার লবণ আর ঝালটা একটু চেখে দেখুন তো, লবণ ঝাল ঠিক না হলে আসল স্বাদ আসবে না। আরতি, আজ তো তুমি অসাধ্য সাধন করেছো। সর্ষে ইলিশের এমন স্বাদ আমি খুব কম খেয়েছি। আর এই মাছের পেটির চর্বি যেন জিভে দেওয়ার মাত্রই গলে যাচ্ছে। অনিমেষ, তুই মাছটা আড়তে দিয়ে মস্ত বড় উপকার করেছিস ভাই। দেখলি তো, সবাই মিলে ভাগ করে খাওয়ার মধ্যে কি এক অপূর্ব তৃপ্তি আর শান্তি লুকিয়ে আছে। আমি তো শুধু জাল ফেলে মাছটা তুলেছিলাম, কিন্তু তার মর্যাদা তো আপনিই দিলেন। দীপা দিদি আর লতা দিদিও অনেক পরিশ্রম করেছে। বিমল দাদা আয়োজন যদি না করতেন আর আমাদের সাহস না দিতেন, তবে আজ এই আনন্দের ভোজ কোনোদিনই হতো না। সত্যি দাদা, আপনি মানুষের জন্য যে ভালোবাসা দেখান সেই তুলনা মেলা ভার। এই দুর্যোগের রাতেও আমাদের কারোর মনে কোনো ভয় বা অভাবের চিন্তা নেই। আরতি দিদি তো সব সময় আমাদের আগলে রাখেন। সবাই এত কথা বলছে, কিন্তু তপন, তোর মুখে কোনো কথা নেই কেন? তপন, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই সবচাইতে বড় কথা। লোভ মানুষকে একা করে দেয়, কিন্তু ভালোবাসা মানুষকে 10 জনের সাথে এক করে রাখে। আজ থেকে তুই আমাদের এই বড় পরিবারেরই একজন হয়ে থাক। গ্রামের উন্নতির জন্য নিজের বুদ্ধিটাকে ইতিবাচক কাজে লাগা। দেখবি মনটা অনেক বেশি হালকা আর শান্ত লাগবে। আমি বড় ভুল করেছিলাম। সব সময় নিজের স্বার্থ আর লোভের পেছনে ছুটে আপনাদের ছোট নজরে দেখেছি। আজকে এই মাছের স্বাদ আমার বিবেক নাড়া দিচ্ছে। অনিমেষকে আমি কম দামে মাছটা বেচতে বলেছিলাম, কিন্তু ওর সততার আপনাদের উদারতা দেখে আমি আজকে নিজের কাছে বড় লজ্জিত বোধ করছি। আজকে এই ডিমওয়ালা ইলিশের ভোজের দিন আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো দিন কারোর ক্ষতি করব না বা কারোর সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করব না। আমি অনিমেষের মতো পরিশ্রমী হব আর আপনাদের মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। গ্রামের মানুষের সেবায় আমি নিজেকে সঁপে দেব। আমাকে আশীর্বাদ করবেন। তোমার এই পরিবর্তনই আমাদের আজকে সেরা পাওনা তপন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এখন সবাই মিলে পেট ভরে খাও। অনেক গল্প তো হলো, এবার খাওয়ার আসল আনন্দটা শেষ করো।